স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনামে, এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। সারা দেশেই বাড়ছে তালাকের সংখ্যা। পরিসংখ্যান বলছে ঢাকায় প্রতি 37 মিনিটে একটি করে তালাক হয়। দুই সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী জুন থেকে অক্টোবর এই 5 মাসে তালাকের সংখ্যা আগের বছরের এই সময়ের তুলনায় 30% বেশি। এই হার সবচেয়ে বেশি শিক্ষিত দম্পতিদের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন এবছর করোনা মহামারী হওয়ায় ডিভোর্সের সংখ্যা বেড়েছে। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের মার্চ থেকে বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হয়। এরপর সাধারণ মানুষ ঘরে থাকতে বাধ্য হয়, অনেকে চাকুরি হারান, ক্ষতি হয় ব্যবসার। সব মিলিয়ে সৃষ্টি হয় মানসিক চাপের, যে চাপের প্রভাব পড়ে পারিবারিক সম্পর্কে, যার ফলে বেড়ে যায় ডিভোর্সের সংখ্যা। এমনটাই বলছেন সমাজবিজ্ঞানীরা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের হিসাব বলছে জুন থেকে অক্টোবর এই 5 মাসে ঢাকায় প্রতিদিন গড় তালাকের সংখ্যা 39। মানুষের জন্য ফাউন্ডেশনের একটি হিসাব বলছে করোনার এই সময়ে বাড়ে নারীর প্রতি সহিংসতাও। ব্যক্তিত্বের সংখ্যাতে একটা অন্যরকম একটা নাজুকতা তৈরি করেছে। আর নিম্নবিত্ত মানুষ, বিশেষ করে গ্রামের যারা শ্রমজীবী মানুষ এবং শহরে যারা শিল্প সমাজের সাথে এবং কর্মজীবী মানুষ যারা আছে, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় রকমের নাজুকতা হচ্ছে আর্থিক নাজুকতা। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী এই 5 মাসে মোট তালাক হয় 5,970টি, যা একই সময়ে আগের বছরের চেয়ে বেড়েছে 29.78%। এখন কিন্তু নারীরা অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারা নিজেরা, তাদের ক্ষমতা অনেক বেড়েছে, তারা সচেতনতা হওয়াতে তারা যখন কোনোভাবে পারিবারিক নির্যাতন থেকে আরম্ভ করে অন্য বিষয়গুলা যখন একটা কনফ্লিক্ট সিচুয়েশনে পড়ে, তখন কিন্তু তারা আগে যেমন সহ্য করত, এখন কিন্তু সেটা সহ্য করে না। তখন তারা এইটার থেকে বের হওয়ার জন্য তার কিন্তু তখন সে এই তালাক নিয়ে নেয়। শিক্ষিত স্বামী স্ত্রীদের মধ্যে তালাকের সংখ্যা বেশি। আর ঢাকা উত্তর ও দক্ষিণে তালাকের আবেদনের 70%ই আসছে স্ত্রীর পক্ষ থেকে। মানসিক নির্যাতনের ভিতর থাকার থেকে সেপারেশন হয়ে যাওয়া ভালো, এবং সেটা কিন্তু পুরো পৃথিবীতে হচ্ছে, পুরা সাউথ এশিয়াতেও এটা অনেক বেড়ে গেছে। সবার প্রতি মানে স্বামী স্ত্রীর মধ্যে এক ধরনের সহনশীল মানসিকতা তৈরি হওয়া এবং সয়ে নেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করা, এবং এর পাশাপাশি আমরা বলবো যে বিভিন্ন ধরনের পারিবারিক আনন্দঘন পরিবেশ যেটি, সেই পরিবেশগুলো অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধই কমাতে পারে ডিভোর্সের সংখ্যা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। 48 ঘন্টা না পেরোতে আবারও অগ্নিকাণ্ড। এবার আগুনের ঘটনা রাজধানীর উত্তর বাড্ডায়। বুধবার ভোরে উত্তর বাড্ডা এলাকায় একটি কাঠের দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, কাঁচা কাঠের মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কোনো হতাহতের ঘটনা না থাকলেও প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এখানে এত পরিমাণে কাঠ মজুত করা এবং সবই কাঁচা ঘর, তো সেক্ষেত্রে আগুনটা আরও অনেক ব্যাপক আকার ধারণ করতে পারতো এবং আশেপাশে আরও বাড়িঘর আছে, অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারতো। সেদিক থেকে আল্লাহর রহমতে আমরা খুব দ্রুতই আগুনটাকে নিয়ন্ত্রণ করে কাজটা সমাপ্ত করতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করছি এরকম জায়গায় সাধারণত কোনো রকম হয়তো বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এই সমাজে রাজনীতিবিদরাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ, আর দলগুলো সব দুর্নীতির কর্পোরেট হাউস। এই অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কখনোই দাবি করেননি, বরং সেই সময় যাদের জন্ম হয়নি তারাই মুক্তিযুদ্ধের গল্প শোনায়, এমন আক্ষেপ খেতাবধারী এই মুক্তিযোদ্ধার। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। এই জন্য আমরা দেশ স্বাধীন করিনি। মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জিয়াউর রহমান, তার মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত দল বিএনপির এই দাবিটি দেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত এবং একই সঙ্গে সর্বোচ্চ সমালোচিত। আমরা 3 জনে মিলে বিদ্রোহের পরিকল্পনা করলাম। জিয়াউর রহমানের সেই বেতার ভাষণ, বিদ্রোহ এবং যুদ্ধে অংশ নেয়া
একই সঙ্গে ৭৫-এর ১৫ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে বিপথগামী সেনাদের হাতে তার মৃত্যুর আগ পর্যন্ত এই অলি আহমেদই ছিলেন রাষ্ট্রপতি জিয়ার সবচেয়ে ঘনিষ্ঠজন। 1 মার্চের থেকে পতাকা উত্তোলন হলো এবং জনগণ ধীরে ধীরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো। সর্বশেষ বঙ্গবন্ধুর ভাষণ জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য কাজে আসলো। এখানে বঙ্গবন্ধুকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার প্রকাশিত হলো, ঘোষণা হলো, তখন জিয়াউর রহমান বলেন যে আমি এখনো প্রেসিডেন্ট বা আমি এখনো অস্থায়ী প্রেসিডেন্ট। যারা মুক্তিযুদ্ধের সময় যাদের জন্ম হয় নাই তারা কিন্তু এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, সুতরাং আমরা এখন চুপচাপ থাকি। বিএনপি প্রতিষ্ঠায় অলি আহমেদ অগ্রগণ্য, তবুও এই দলে শেষ পর্যন্ত থাকতে পারেননি তিনি। এখন রাজনীতিবিদেরা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। রাজনীতি হলো একটা কর্পোরেট হাউস দুর্নীতি করার জন্য। বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা নীরব। আমাদের দেশে কিন্তু গরিবদের উপরে অত্যাচার হয়। বড় বড় রাজনীতিবিদ হলে, বড় বড় সরকারি কর্মকর্তা হলে তাদের বিরুদ্ধে কিছু হয় না। মুক্তিযোদ্ধা অলি আহমেদের আফসোস মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সম্মানের অধিকার নিয়েও। 16ই ডিসেম্বরের দাওয়াত হয় না, সশস্ত্র বাহিনীর দিবস হয় না, যে আমি প্রথম ব্যক্তি 8ম বেঙ্গল রেজিমেন্টের সাথে নিয়ে বিদ্রোহ করি, সেখানে আমাদের দাওয়াত নেই। মুক্তিযোদ্ধাদেরকে বেইজ্জত করা হচ্ছে, যাতে আজকে দ্বিধা বিভক্ত। তবুও আশা রাখেন তিনি, বলেন নতুন প্রজন্মই তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। স্বাধীনতার জন্য। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ থেকে আপাতত আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের, জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান। তবে লন্ডন সহ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবে ঢাকা এয়ারপোর্ট। এদিকে এক সপ্তাহের ব্যবধানে কমপক্ষে 42টি ফ্লাইট স্থগিত হওয়ায় আবারও দুর্ভোগে পড়েছেন বিদেশ গমনিচ্ছুরা। তবে ফ্লাইট চালু হলে টিকিট কেটে রাখা যাত্রীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। লাকমিনা জেসমিন সোমা জানাচ্ছেন বিস্তারিত। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও অস্থির এভিয়েশন খাত। একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করছে বিভিন্ন দেশ। সেই সব দেশের নিষেধাজ্ঞার কারণে গত এক সপ্তাহে ঢাকা থেকে অন্তত 42টি ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে বাংলাদেশ বিমান সহ আরও কয়েকটি এয়ারলাইন্স কোম্পানি। হঠাৎ করেই সৌদি, কুয়েত ও ওমান সরকার সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করায় ভোগান্তিতে পড়েন এই রুটের যাত্রীরা। মঙ্গলবার ঢাকা এয়ারপোর্টে এসে ফিরে গেছেন অনেকে। ওনারা আসে আমাদেরকে জানাইতেছে যে এখানে আমাদের বিমান ক্যান্সেল করা হয়েছে। আমি যে সোজাভাবে যাচ্ছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ফ্লাইট বন্ধের বিষয়টি একেবারেই সংশ্লিষ্ট দেশের সিদ্ধান্ত। পরবর্তীতে নিষেধাজ্ঞা উঠে গেলে টিকিট কেটে রাখা যাত্রীরা অগ্রাধিকার পাবেন, জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আমরা কোনো দেশের সাথে ফ্লাইট পরিচালনা বন্ধ করিনি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা এই টিকিট আবার রিইস্যু করে দেব তাদের। বিভিন্ন দেশ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করলেও অর্থনীতির স্বার্থে আপাতত তেমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ। আমি মনে করি যে আমরা এখনো সম্ভব ঝুঁকিটাকে প্রশমন করে আমাদের বিমান চলাচল ব্যবস্থাটা অব্যাহত রাখতে। গেল মার্চে বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হলে 2.5 মাস বন্ধ থাকার পর ফের জুনে চালু হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল। করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে আবারও বিপর্যস্ত হতে চলেছে সারা বিশ্বের ফ্লাইট চলাচল। এরই মধ্যে বিভিন্ন দেশ তাদের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব শিগগির আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মহামারীর ক্ষতি পুষিয়ে নিতে আরো অন্তত 1 বছর সময় ও সুযোগ সুবিধা চান ব্যবসায়ীরা। তাদের দাবি, ব্যাংক ঋণ পরিশোধ এবং নীতিগত বিষয়ে সহায়তা অব্যাহত না রাখলে আগামীতে বিপর্যয়ের আশঙ্কা থাকছেই। এছাড়া করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে নতুন প্রণোদনার কথাও বলছেন উদ্যোক্তারা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, শুধু বরাদ্দ দিলেই হবে না, এসএমই ও কৃষির মতো খাতে তা বাস্তবায়নে বিশেষ মনোযোগ দিতে হবে। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। মহামারী করোনা বিপর্যয়ে গেল 8 মাসে ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় সব শ্রেণীর ব্যবসায়ীরাই বিপর্যস্ত হয়েছেন। হিসাব বলছে দেশের অন্তত 88% ব্যবসায়ী এই সময়ে ক্ষতিগ্রস্ত। করোনার প্রথম ধাক্কার ক্ষত না সারতেই দ্বিতীয় ধাক্কায় সে ক্ষতির পাল্লা আরও ভারী হচ্ছে।
সম্প্রতি তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপে পোশাকের খুচরা বিক্রি কমে যাওয়া সহ নজিরবিহীন দরপতন হয়েছে এই খাতে, যা মোকাবেলায় নতুন করে প্রণোদনা এবং পুরনো প্যাকেজের মেয়াদ বাড়ানোর দাবি জানায় সংগঠনটি। আগামী দিনে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার স্বার্থেই আবারও প্রণোদনা প্রয়োজন বলে দাবি উদ্যোক্তাদের। এখন যেমন আমাদের দেখা যাচ্ছে যে সেকেন্ড ওয়েভ করোনার কারণে যেমন ইউকেতে যেমন অনেক লকডাউন হচ্ছে, ইউরোপের অনেকগুলো দেশ লকডাউনে যাচ্ছে, সরকারের উচিত এখনই বসে একটা পরিকল্পনা নেওয়া, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া, একটা সহজ শর্তে একটা স্টিমুলাস প্রোগ্রাম ডিজাইন করতে লাগবে, সব স্টেক হোল্ডারকে নিয়ে সমন্বয় করে। কবে শিপমেন্ট করবো, কোথা থেকে টাকা আসবে, কিভাবে শ্রমিকদের দিব, এই চিন্তায় আমরা কিন্তু আছি। আমার নতুন ওয়ার্ডার তো নেই, বরঞ্চ যেগুলো আছে সেগুলো কিভাবে যাবে, কবে টাকাটা পাবো। তবে করোনার প্রথম ধাক্কায় লাখ কোটি টাকার প্রণোদনা দেয়া হলেও তার প্রকৃত সুফল পায়নি ক্ষুদ্র উদ্যোক্তারা। সে সময় এসএমই উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও বিতরণ করা হয়েছে মাত্র 8,000 কোটি। সবচেয়ে কম বিতরণ করা হয় এসএমই ও কৃষি খাতে, অথচ অপ্রাতিষ্ঠানিক খাতের বাইরে এই দুটি খাতেই সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান। রিপেমেন্ট পিরিয়ড যেটি বা ফার্স্ট ইনস্টলমেন্টের টাইমটি হয়তো আরো কিছুটা 6 মাস বাড়িয়ে দেওয়ার যেতে পারে, সেটি হয়তো সরকার বিবেচনা করতে পারে। এক ধরনের কিন্তু বৈষম্য রয়েছে ইনসেনটিভ দেওয়ার ক্ষেত্রে। ক্ষুদ্র মাঝারি খাত, অপ্রাতিষ্ঠানিক খাত, কৃষি খাত, সেবা খাত, এই জায়গাগুলোতে আগামীতে বেশিভাবে নজর দেওয়া দরকার রয়েছে। 2019 সালের শিল্প খাতের জরিপ বলছে অনু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান জিডিপির প্রায় 5%, আর কর্মসংস্থানের 31.5% এই খাতে। তাই এই শিল্পে বিশেষ মনোযোগের পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে ফিরে দেখা 2020। বিদায় দ্বার প্রান্তে 2020। গোটা বিশ্বের মতো বাংলাদেশও করোনা মহামারীর উৎকণ্ঠায় পূর্ণ একটি বছর শেষ হতে চলেছে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো ঊর্ধ্বমুখী। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও বছর শেষে আশা জাগাচ্ছে করোনার টিকা। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে টিকার প্রয়োগ শুরু হয়েছে, আর বাংলাদেশে করোনার টিকা জানুয়ারির শেষ নাগাদ আসতে পারে বলে জানা গেছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। 2019-এর ডিসেম্বরে বছরের শেষ দিনে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম অজানা একটি ভাইরাস সংক্রমণের খবর প্রকাশিত হয়। বাংলাদেশে করোনার সংক্রমণের কথা জানা গিয়েছিল অনেক পরে। গত 8 মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। আমরা যে হটলাইন বিভিন্ন সার্ভিলেন্স গুলো করছিলাম, তার মধ্য দিয়ে 3 জন রোগীকে শনাক্ত করেছি। বছর শেষেও করোনা শনাক্তের সংখ্যা বাড়ছেই। ইতিমধ্যে শনাক্তের সংখ্যা 5 লাখ ও মৃত্যুর সংখ্যা 7,000 ছাড়িয়েছে। করোনা প্রতিরোধে মার্চের শেষে সরকার অঘোষিত লকডাউন ঘোষণা করে। জরুরি সেবা ছাড়া স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ হয়ে যায়। ফলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। খেটে খাওয়া মানুষরা পরে বিপাকে। এ সময় দরিদ্র মানুষের খাবার জোগাতে সরকার, শিল্পপতি, সাধারণ মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে। রোগের জন্য থাকতে হবে, কিন্তু আমরা খাবো কি? করোনায় সবচেয়ে সমালোচনার মুখে পড়ে দেশের স্বাস্থ্য বিভাগ। হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই প্রস্তুত ছিল না। আইসিইউ, ভেন্টিলেটর, অক্সিজেনের ব্যবস্থা ছিল অপ্রতুল। দেশের স্বাস্থ্য খাত কতটা ভঙ্গুর তা করোনায় স্পষ্ট হয়ে ওঠে। আপনি চতুর্দিকে পুরা হাসপাতাল খুঁজে দেন, যদি কোনো জায়গায় যদি অক্সিজেনের ইয়া পান, আপনি ওইখানে আপনি ইয়া দেন, অক্সিজেন দেন। দেশের অর্থনীতি স্বাভাবিক করতে সরকার ধাপে ধাপে জীবনযাত্রা স্বাভাবিক করেছে। তবে করোনা প্রতিরোধে এখনো স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার তাগিদ দিচ্ছে সরকার। করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হয়ে শুরু থেকে কাজ করে যাচ্ছে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মী, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, গণমাধ্যম কর্মী সহ আরো অনেকে। সচেতনতাই একমাত্র করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারে। তবে নতুন বছরে আশা জাগাচ্ছে করোনার টিকা। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে টিকার প্রয়োগ শুরু হয়েছে। বাংলাদেশ সরকার প্রত্যাশা করছে আগামী জুনের মধ্যে 4 কোটি মানুষ টিকা পাবে। নতুন বছর শুরু হবে করোনা আতঙ্ক নিয়েই। তবে জনস্বাস্থ্যবিদরা বারবার বলছেন করোনা প্রতিরোধে মানুষকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। সস্তা সাবান, পানি, এতেই কিন্তু জীবাণুমুক্ত থাকা সম্ভব। হাসান পারভেজ,
নিউজ 24 ঢাকা। করোনা ভাইরাসের নতুন প্রজাতিটি আরও বেশি সংক্রামক এবং শিশুদের উপর বেশি প্রবাহিত হতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। তবে এখনও তা নিয়ন্ত্রণের বাইরে নয় বলেই আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটেনে শুরু হওয়া ভাইরাসের নতুন ধরন ও প্রজাতি নিয়ে বুধবার আলোচনায় বসতে যাচ্ছে WHO। নতুন এই প্রজাতির বিষয়ে আরও ভালো তথ্য না পাওয়া পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতা আনাই বুদ্ধিমানের কাজ হবে বলে মন্তব্য করেছে সংস্থাটি। এদিকে নতুন করোনা ছড়ানোর পর বিভিন্ন দেশ ব্রিটেন ভ্রমণ বাতিল করলেও তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, আর তাতে সম্মত হয়েছে ফ্রান্স। এই নতুন প্রজাতিটির বিরুদ্ধে নিজেদের কার্যকারিতা পরীক্ষা করছে ফাইজার ও মডার্না। নতুন ভাইরাসের বিরুদ্ধেও ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হবে বলেই প্রত্যাশা করছে তারা। 24 ঘন্টায় বিশ্বজুড়ে আরও 5,56,000-এর বেশি করোনা সংক্রমণ ঘটেছে। একদিনে প্রাণহানি হয়েছে 12,559 জনের। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়লো 7,82,98,000 আর 17,22,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। চিনিকল বন্ধের প্রতিবাদে আজ ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত রংপুরের শ্যামপুর চিনিকল এলাকায় হরতাল পালন করছে আখ চাষী, শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে শ্যামপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, হরতালের কি প্রভাব পড়েছে সেখানে, আর হরতালকারীদের আসলে দাবিটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে চিনিকল বন্ধের প্রতিবাদে অর্থাৎ গত কয়েকদিন থেকে অব্যাহতভাবে আন্দোলন চালাচ্ছে শ্যামপুর সুগার মিলের কর্মকর্তা, কর্মচারী এবং আখ চাষিরা। তারই ধারাবাহিকতায় আজকে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করছে। আপনি আমার চোখে দেখতে পাচ্ছেন যে কর্মকর্তা, কর্মচারী এবং আখ চাষিরা রাজপথে নেমেছে। কিন্তু এই একটি বিষয় বলে রাখি, এই রাজপথে নামার এই প্রেক্ষাপটেই কিন্তু দেখা গেছে যে প্রশাসনের একটি ব্যারিকেডের মধ্যে তারা রয়েছে এবং প্রশাসন তাদেরকে এই শ্যামপুর সুগার মিল থেকে তারা বাইর হতে দিচ্ছে না। এটি কিন্তু অভিযোগ করেছে খোদ এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তারা। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে কর্মকর্তা, কর্মচারী এবং আখ চাষী অ্যাসোসিয়েশনের যিনি পরিষদের সাধারণ সম্পাদক রয়েছে বুলু আমির, আপনার সাথে একটু কথা বলা যে আপনাদের দাবি কি রয়েছে? আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে 5 দফা দাবিতে আন্দোলন করতেছি, কিন্তু এখন আমাদের মূল দাবি হচ্ছে শ্যামপুর চিনিকল সহ যে 6টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত সরকার কর্তৃক নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত বাতিলের দাবিতেই আমরা এখন আন্দোলন করতেছি। আমরা এই আন্দোলনের কর্মসূচি দীর্ঘদিন থেকে পালন করে আসতেছি। আজকে আমাদের হরতাল কর্মসূচি, কিন্তু আমাদের প্রশাসনের সদস্যবৃন্দদের দিয়ে আমাদের হরতাল কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, আমাদেরকে এখান থেকে বের হইতে দেওয়া হচ্ছে না। আমরা আমাদের মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুরের শ্যামপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। আজ তৃতীয় দিনেও বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, আজ দ্বিতীয় দিনের মতো সিলেটের সড়কগুলোর অবস্থা কি দেখছেন? এছাড়া যাত্রীদের ভোগান্তি কতটুকু বেড়েছে? ধন্যবাদ তাবাসসুম। আসলে আপনি জানেন যে আজকে এই পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আজকে এই দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে। হয়তো ধর্মঘটটা আগামীকালকে শেষ হবে। তো দ্বিতীয় দিনের ধর্মঘটে আসলে মানুষের ভোগান্তির শেষ নেই। যদিও গতকালকে আসলে মুরব্বী থেকে বয়োবৃদ্ধরা চলে এসেছিলেন বিভিন্ন জায়গায় যাতায়াত করতে, তবে তারা হয়তো আজকে জেনেছেন যে এই 2-3 দিনের ধর্মঘট চলছে। সেক্ষেত্রে আসলে বয়োবৃদ্ধরা এখন পর্যন্ত রাস্তায় বের হয়নি। তবে অসংখ্য মানুষ রাস্তায় এসেছেন বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য, কিন্তু তাদের আসলে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদেরকে। তবে এই পরিবহন বন্ধ থাকা এই মাঝ দিয়ে আসলে মোটরসাইকেল চালকরা তারা ইনকাম করে যাচ্ছেন এবং তারা এই গ্যাপটা ফিল আপ করে যাচ্ছেন মোটরসাইকেল চালকরা। এই হচ্ছে অবস্থা। আর আমরা পরিবহন মালিক সমিতির সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে এই গতকালকে রাতে তাদের এই প্রশাসনের সাথে অনানুষ্ঠানিক একটি বৈঠক হয়েছিল, তো সেটি আসলে ফলপ্রসূ হয়নি। তবে আজকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, এখনো এই সময়। রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ রাসেল। নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদ এখন এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।